মাঝখানে কতগুলো বছর কেটে গেছে হিসেব নেই। মায়ের যাবার পর তায়ান ওকে সামলেছে, কিন্তু বাঁচার ইচ্ছে জেগেছে 3 মাস তুরের কাছে থাকার পর। 3 মাস ওকে আজকে রাখলেও কখনোই মনে হয়নি ওর জন্য এমন লাগবে। 3 মাস পর বুঝতে পারে ওকে শুধুমাত্র নিজের বন্দিনী করতে চায় না তীব্র, বরং নিজের করে চায়। আর তাই তো তুরের সাথে নিজেকে জড়াতে দুবার ভাবেনি, কিন্তু তীব্রের সাজানো আশা মুহূর্তেই শেষ করে দিল। ওদিকে তুর ঘুমের ঘোরে এক নাগারে বলে চলেছে, আমি আপনার সাথে থাকতে চাই না, আপনি শুধু আমাকে কাঁদান। আমি চাই না আপনাকে, ভালোবাসলেও চাই না, ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তুর যখন এসব আওড়া ছিল, সানির ঘুমটা ভেঙে গেল। তুরের উঠার আশায় বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল নিজেই জানে না। তুরের কথায় ঘুম ভেঙে গেল। তুর কি বলছে বোঝার জন্য তুরের কাছে গেল। তুরের মুখের কাছে কান পাতল, কিন্তু আবছাতে কি বলছে স্পষ্ট বুঝল না। শুধু মনে হলো ও কাউকে দূরে সরিয়ে দিতে চাইছে। সানি বিরক্ত হয়ে উঠে যেতে চাইল, কিন্তু তখনই তুরের দিকে নজর লাগলো। হঠাৎ মনের মাঝে শয়তানি বুদ্ধি খেলে গেল। একটা শয়তানি হাসি দিয়ে ও তুরের বেশ খানিকটা কাছে গেল। হঠাৎ নিজের উপর গরম নিঃশ্বাস পেয়ে হুরের ঘুমটা ভেঙে গেল। ও চোখ খুলে তাকাতেই সানিকে নিজের খুব কাছেই দেখতে পেল। ও চিৎকার করতে গেলেই সানি ওর মুখ চেপে ধরে। কি হলো জান, চিৎকার করছো কেন? আমি না তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের কাছে আসলে বুঝি এমন করতে হয়? তোর ভয়ে চুপসে গেছে। আশেপাশে আন্টিকে দেখতে পাচ্ছে না, কান্না করেই যাচ্ছে। একদম চুপ, না হলে কিন্তু মেরে ফেলবো। প্লিজ এমন করবেন না, আমার কাছে আসবেন না। কাঁদতে কাঁদতে দূরে সরতে চাইলো, কিন্তু সানি ওর হাত বিছানায় চেপে ধরলো। তা কেন গো? যাকে বিয়ে করে মরো, সে কাছে আসলে দূরে যেতে বলো কেন? বলে তুরের দিকে এগিয়ে যায়। তোর নিজেকে ছাড়ানোর চেষ্টা, অন্যদিকে ফিরে খুব জোরেই একটা চিৎকার করে। তীব্র, আপনি কোথায়? তুরের চিৎকার শুনে সানি ওকে ছেড়ে দেয়, আর তুর গুটিসুটি মেরে বিছানার এক কোণে বসে কাঁপতে থাকে। এটা দেখে পানি এগিয়ে দেয়। তুর না ধরলে একটা ধমক দেয়, আর তোর সাথে সাথে এক নিমিষে পানিটা খেয়ে নেয়। সানি ওর হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে আবার গিয়ে সোফায় বসে হাত টলতে থাকে। রাগে গা জ্বলে যাচ্ছে, আর ওদিকে তুর কাঁদতে থাকে। আরে ও মিস ড্রামা কুইন, তাড়াতাড়ি কাঁদুন, আমার কিছু প্রশ্ন আছে। কিন্তু তুর কেঁদেই চলেছে। এটা দেখে সানির রাগ আরো বেড়ে যায়। মাইয়া, তোরে তো আমি। যেই লাঠিটা নিয়ে এসেছিল সেই লাঠিটা নিয়ে তুরের কাছে যায়। ওই কান্দা থামা, নাইলে আজকে সারা তুই আমারে যত প্যারা দিতেছস। আমার কোনো গার্লফ্রেন্ডকে আমি এতটা সহ্য করছি কিনা জানি না। কি বলবি? আবার মারতে গেলে তুর এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। শালার এই মাইয়াগুলোর সমস্যা কোথায়? কোনো কথা সোজাভাবে শুনতে চায় না। ওই থাম থাম বলছি। তুর এবার কিছুটা শান্ত হয়। এটা দেখে সানি চেয়ার টেনে ওর সামনে বসে। এইবার বল তোর নাম কি, আর এই তীব্রটা বা কে? আর মরার জন্য বিয়ের সাজে আমার পেরে দিচ্ছে আসলে কেন? জানিস তুই মরলে কি হইতি? কি রে বল। তুর কি বলবে ভেবে পাচ্ছে না। এই দেখ, আমি জানি তুই নাটক করছিস। তোর মেমোরি ফিরে এসেছে, কারণ যতই তুমি আমারে বিয়ে করো না কেন, আমারে জ্বালায় মারলেও আমারে হালকা টাটস করো নাই। এবার তুর মুখ খুলে। সরি সানি ভাইয়া। ইটস ওকে, কিন্তু ভাইয়া ঠাইয়া বলিস না। কোনো মাইয়া বলে না, তাই শুনতে কেমন জানি নাকে। আচ্ছা এবার বল তুই কে? আর এই তীব্র কি? তোর কি বিএফ? আর বিয়ের দিন কি পালাইছিস নাকি? বাড়ি না গিয়ে আমার মাথা খাস কেন? এটা শুনে তুর কাদো কাদো মুখ করে বলে, আমার নাম তোর। আসলে আমার বাড়ির পাশে একটা বকাটে গুন্ডা আমাকে বিয়ে করতে চাইতো। আমি রাজি হইনি, তাই 6 মাস আগে আমাকে কিডন্যাপ করে আমাকে বিয়ের জন্য রাজি করাতে চায়। আমি রাজি না হওয়ায় তাই আটকে রেখেছে। তাই সেদিন বাধ্য হয়ে বিয়েতে রাজি হওয়ার কথা বলে সুযোগ বুঝে পালাই। আর তখনই আপনার গাড়ির সামনে। তা তোর সাথে খারাপ কিছু করছিল নাকি? আরে না, বেচারা একদিকে ভালোই ছিল। আমি রাজি হওয়াতে এত খুশি হয়েছিল যে আমি কখন পালিয়েছি বুঝতেই পারিনি। ও তার মানে বেচারা গুন্ডারে শেখা দিলি? বেচারা। ইস, ও যে আমার 6 মাস আটকে রেখেছে তার বেলায়। এই তুই আবার কথা কস? আবার মারতে চায়। মায়া বদমাইশ একটা। পোলারে ধোকা দিয়া মজা হইতাছে। যদি আটকায় না রাখতাম আমি, নিজে গিয়ে তুইলা দিতাম। সে যাই হোক, এই তীব্রকে তোর বিএফ? না। তাহলে কি? তুর চুপ। ওই চুকলি বাচ্চা, কথা ক। এই চুকলি কিসের নাম? দুনিয়ার কোনো নাম ছিল না? আরে সেমরি,
তোরে পারলে বুড়িগঙ্গায় ডুবাই দিই আবার নাম। সে যাই হোক, আমি চুকলি রাখতাম। এবার বল তীব্রকে। আমার ক্রাশ। আর বলবেন না, আমি এই ছেলেটার জন্য পাগল ছিলাম। যেদিন ব্যাটারে প্রপোজ করবো সেই দিন গুন্ডা আমারে তুলে নিয়ে গেছিল। ও থাম তাইলে। আচ্ছা তাইলে আমার বাসায় কেন? আসলে আমার বাসায় গেলে যদি যাই না যায়, তাই আপনার বাসায় থেকে গেলাম। প্রথমে ভয় লাগলো, আন্টিকে দেখে নিশ্চিত হলাম। সেটা কি? কিন্তু তোকে আমার বাসায় রাখা যাবে না, নাইলে আমার মা, আমার বাচ্চা কাচ্চার মা তোকে বানায় ছাড়বো, যা আমি চাই না। যাই হোক, আমি এখন যাই। আচ্ছা। আর ওই চুগলি, তোর কোনো আত্মীয় স্বজন নেই যার কথা ওই গুন্ডা যা জানে? আমার চাচা, ওনার বাসা। তাহলে রেডি হো, কাল দিয়ে আসবো। আচ্ছা। সানি যেতে তোর নিশ্চিন্ত মনে শুয়ে পড়ল। সরি সানি, আমি মিথ্যে বলতে চাইনি, কিন্তু সত্যিটা বলতে পারবো না। আমি বাসায় গেলে তীব্র আমাকে খুঁজে পাবে না। সে তো হোটেল থেকে আমাকে কিনে নিয়ে গিয়েছিল। সে কি করে জানবে আমি কোথায় থাকি? কিন্তু আমি বাড়ি কিভাবে ফিরবো তাই বুঝতে পারছি না। কি বলবো আমি তাদের? এই তাদের মেয়ে বাধ্য হয়ে নিজের সম্মান হারিয়েছে। যাই হোক, আগে তো আপুর সাথে কথা বলতে হবে। জানি না বাবা মায়ের কি অবস্থা। চোখ বন্ধ করতে সানির তখনকার কথা মনে পড়ে গেল। মুহূর্তে সব কিছু ধোঁয়াশা হয়ে গেল। ও উঠে বসে কাঁপতে লাগলো যে লোকটা ওর এত বড় ক্ষতি করলো, ওর সম্মান নষ্ট করলো। ভয় কিনা ও সেই লোকটাকে ডাকলো আরেকজনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। কি করলো না করলো সে ভেবেই রাতটা কেটে গেল। সকালবেলা তুর আর সানি সবকিছু রেডি করে নিয়েছে, তখনই ওর মা আসে। কিরে, কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? পরে সানি ওর মাকে সবটা বুঝিয়ে বলল। তুর চলে যাবে ভেবে খুব কষ্ট পেয়েছে, একদম নিজের মেয়ে করে রেখেছিলেন। নিজের মেয়ে ভেবে রেখেছিলাম, ভুলে যাস না আমাকে। মাঝে মাঝে আসিস। আর হ্যাঁ, তুই যদি চাস আমি তোর মা বাবার সাথে কথা বলবো, তোকে যাতে সানির বউ। আমার সানি ভালো ছেলে। মা, তারপর ওরা বিদায় নিয়ে চলে যায়। যাবার সময় প্রচন্ড কাঁদে তুর নিজেও। তারপর বিদায় দিয়ে চলে আসে গাড়িতে বসে। সানিমা জাতি কত অদ্ভুত, তাই না? নিজের সন্তানের প্রশংসায় পঞ্চমুখ। ওই চুকলি, এত ইমোশনাল কথা বলছিস কেন? এমনি পেয়ারায় আছি। তারপর ওরা তুরের চাচার বাড়িতে যায়। সেখানে গিয়ে দরজা নক করতে সবাই অবাক হয়ে যায় ওকে দেখে। ওর বাবা মাকে খবর দিতে ওনারা তৃষ্ণার্থ পথিকের ন্যায় তুরকে দেখতে আসে। মেয়ের গালে কপালে অসংখ্য চুমু একে জড়িয়ে কান্না করে দেয়। তাদের সাথে তুর নিজেও কান্নায় ভেঙে পড়ে। আজ 6 মাস বাদে বাবা মায়ের সাথে দেখা। তখনই খুব জোরে একটা আওয়াজ হয়, কেঁপে ওঠে সবাই। শব্দটার দিকে তাকাতেই দেখে ওর চাচা, মানে তো আর বাবার আগে ফুসছে। আর সানি ওর গালে হাত দিয়ে অবাক চোখে একবার তুরের, আরেকবার ওর চাচার দিকে তাকালো। অসভ্য ছেলে, একটা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য কিডন্যাপ করা, এত সাহস! সানি আর তুর দুজনেই অবাক ওনাদের কথা শুনে। আর ননি আর নিনিকে দেখে আরো অবাক, কারণ ওদের 3 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। কিছুই বুঝতে পারছে না, তবে ওর চাচার কথাই বুঝতে পারছে সানিকে ওরা তুরের সে বিয়ে ভাবছে। শালা ওই মায়ার কথার সাথে এদের তো কোনো মিল নাই। মায়া বলতেছে তুইলা নিয়ে গেছে, আর ওরা বলতেছে আমি পালাই গেছি। ব্যাপারটা কি? তার সে বড় কথা, আমার মায়ের মতো এনারা মনে হচ্ছে আমার জামাই ভাবছে। কিন্তু প্রথম থাপ্পড় খেয়ে বুঝতে পারছি এখানে জামাই আদর কেমনে হবে। কিন্তু এখন আমাকে এখন থেকে পালাইতেই হবে। ওদিকে ঋদ্ধ বেশ ভয় নিয়ে তীব্রের কাছে যায়। স্যার। ঋদ্ধের ডাকে কোনো মতে নড়ে ওঠে তীব্র, কিন্তু সাড়া দেয় না। এটা দেখে ঋদ্ধ বুকে সাহস নিয়ে বলে ওঠে, স্যার, তুরকে পাওয়া গেছে। তুরকে পাওয়া গেছে কথাটা শুনেই তীব্রের বন্ধ থাকা রক্ত লাল চোখ জোড়া মেলে তাকায়। তীব্রের সাড়া না পেয়ে ঋদ্ধ আবার বলে ওঠে, স্যার, তুর এখন ওর চাচার বাড়িতে, একটা ছেলে ওকে দিয়ে গেছে। আর যতটুকু জানতে পেরেছি তাতে ওই ছেলেটা নাকি তুরের বিএফ। আর কি? স্যার, যেই ছেলেটাকে ওর বয়ফ্রেন্ড বলছে তুর, এতদিন ওই ছেলেটার সাথেই ছিল। যার যেহেতু ওনারা তাই ওই ছেলেকে তুরের বয়ফ্রেন্ড হচ্ছে, তাই ওনারা কি? তুরের এখান থেকে চাও আর গাড়ি বের করো, আমি বেরোবো। আর কিছু না বলে ঋদ্ধ বেরিয়ে গেল। ওদিকে তুর আর সানিকে বসিয়ে রাখা হয়েছে। ওরা কেন পালিয়ে গেল, যার আগামাথাও কেউ জানে না। তুরের বাবা মা মেয়েকে ফিরে পেয়ে খুশি, কিন্তু চাচা না, ওনাদের মান সম্মান নষ্ট করেছে। তুমি কি করো এখন? জি, ইঞ্জিনিয়ারিং। পালিয়েছো 6 মাস, বিয়ে করোনি কেন? আসলে যাওয়ার পর দিন আমার মায়ের কাছে চুপলি বাবা, মানে তুরকে রেখে একটা কাজে বাইরে যেতে হয়েছিল, তাই। তা বিয়ে না করে ফিরে এলে কেন?
ধুর বাবা, বিয়ে করবো না বলেই তো আনছি। আসলে আমি তো চাইছিলাম, কিন্তু তোর আমাদের চায় না, তাই না তোর? হুম। তাহলে এখন বিয়ে করবে তুরকে? বিষম খাই সানি, আর তুরের দম যেন আটকে আসছে। আসলে আমার ইঞ্জিনিয়ারিং শেষ করতে এখনো 6 মাস টাইম লাগবে তো। আচ্ছা। হাফ ছেড়ে বাঁচলো দুজনে। সানি কোনো মতে বেরোয়। এখানে এসে যা বুঝলো কেউ ওকে মানুষ বলে গণ্য করতে যাচ্ছে না। বেজায় রেগে আছে, ও এখনই চলে যাবে, কিন্তু তার আগে দূরের সাথে কথা বলাটা জরুরি। কিন্তু কোথায় দূরকে পারছে না। পরে একজনের কাছ থেকে জানতে পারে দূর তোয়ার রুমে। ও গিয়ে রুমে ঢুকতে তোয়া হকচকিয়ে যায়, তারপর ওকে দেখে বেরিয়ে যায়। তোর জানালার সামনে বসেছিল, সানি ওর কাছে যায়। দেখ চুপড়ি, আমি আর পারছি না, অনেক হেল্প করছি, বিশ্বাস কর আমি আর পারবো না। এরকম থাপ্পড় সিনিনের বাবা আমাকে দেবে না। আমি এই মুহূর্তে চলে যাব, তাই বলতে এলাম। চলে আসতে নেয়। ধন্যবাদ সানি, আমার জন্য এতটা করেছেন তাই। করেছি, আর পারবো না। এবার আমি বিদায় হই, নইলে তোরে ফিরিয়ে দিয়ে লাভ নেই, বিয়ে দিয়ে ছাড়বে। আচ্ছা। তবে একটা কথা, এবার নয় পড়াশোনার কথা বলে বেঁচে গেছি, কিন্তু তোর চাচা আমার গোষ্ঠীর পিণ্ডের সব কিছু রেখে দিয়েছে। মানে 6 মাস পর কি হবে? বিয়ে করে নেবেন? ওই চুপ, যত সব ফালতু কথা। তোর মতো দোকাবাজকে কখনো না। এটা শুনে তোর চুপ হয়ে যায়। সানি এটা বুঝতে পারে। যাই হোক, ও তোর ইচ্ছে করে বিয়েতে রাজি হয়নি, আর বাধ্য হয়ে ওর সাথে মিথ্যে বলেছে। তা আপনার সেই ক্রাশ তীব্রর কথা ভাবছেন নাকি? ধরো তাই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওরে মাইয়া রে। আচ্ছা, সে যাই হোক, আজ আসি, সাবধানে থাকিস। তুরের নাক টেনে। আচ্ছা এখন যাই, মা চিন্তা করবে। আর এখন আসি, লাগলে বলিস। তারপর চলে আসে। দোতলায় জানলার সামনে এতক্ষণ যা হয়েছে তা পুরোটাই গাড়ির মধ্যে বসে দেখেছে তীব্র। অপেক্ষা করো তোর, আজকে রাতেই তুমি আমার দেখা পাবে। অনেক অপেক্ষা করেছো আমার জন্য, আর একটু করো, তোমার আর আমার দুজনের অপেক্ষা আমি শেষ করব। আজ অনেকদিন পর তুর ওদের সবার সাথে একসাথে খেতে বসেছে। সানি সেই দুপুরে চলে গেছে, অনেক কষ্ট করে গেছে। কেউ ছাড়তে চাইছিল না। সানির যা যা বলেছে তা সত্যি নাকি মিথ্যে সব জেনে ওর চাচা ওকে যেতে দিয়েছে। দুপুরে ওদের সাথে কোনো মতে খেয়ে পালিয়েছে। এখন রাত, সবাই তুরকে সানির কথা জিজ্ঞেস করছে। রাতের খাবার খেয়ে সবাই মিলে একসাথে হয়েছে, কিন্তু ওদের কোনো কথার জবাব তুরের কাছে নেই। ওকে চুপচাপ থাকতে দেখে ওরা নিজেদের মতো আড্ডা আর টিভি দেখছে, আর তুর চুপচাপ এক কোণে বসে আছে। সবার সাথে আছে তবুও কোথাও একটা শূন্যতা। 6 মাস এক পরিবেশে অভ্যস্ত ছিল, একজনের অভ্যাসে অভ্যস্ত ছিল, তার অন্যায় দাবিতে অভ্যস্ত ছিল। সবটা এত তাড়াতাড়ি বদলে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তবে এই ভেবে তুরের মনে শান্তি লাগছে, ওকে আর যাই হোক, কোনো তীব্র কোনো মতেই খুঁজে পাবে না। যে মেয়েকে ওকে কিনে নিয়ে গিয়েছিল সেই মেয়ের বাড়ি কোথায় তা তো তীব্রের জানার কথা না। তখন তোয়া গিয়ে পাশে বসে ওকে ডাকতে তোর ভাবনার জগৎ থেকে বাইরে আসে। এই তোর আর কতক্ষণ বসে থাকবি? ওরা সবাই ঘুমোতে চলে গেছে, তুই আমার সাথে ঘুমাবি? তোর তো একা ঘুমোতে ভয় লাগে। তোর গিয়ে তোয়ার বুকে মাথা রাখে। না আপু, এখন আর লাগবে না। বরং একা না ঘুমালে ঘুম আসে না, অভ্যাস হয়ে গেছে। তাই নাকি? সানি চলে গেছে বলে মন খারাপ? আপু, আমাকে একটু তোমার বুকের মাঝে ঘুমাতে দিবে? মায়ের কাছে যেতাম, কিন্তু ওনার শরীরের অবস্থা ভালো না। আমি গেলে ঘুম বাদ দিয়ে মাথা হাতাবে, তাই ঘুমের ওষুধ দিয়ে এসেছি। পাগলি, আচ্ছা আয়। তোয়া তুরকে নিয়ে শুয়ে ওর মাথায় বিলি কেটে দেয়। তোর আস্তে আস্তে ঘুমের কোলে ঢলে পড়ে। তোয়া ওর কপালে চুমু এঁকে দেয়। কাজিন হলেও ছোটবেলা থেকে তুরকেও সবচেয়ে বেশি ভালোবাসে। আমি জানি না তুই কেন এমন করলি, তবে এইটা বুঝতে পারছি তুই কিছু লুকাচ্ছিস। তারপর তোয়া নিজেও ওর পাশে শুয়ে পড়ল। ঘুমের মাঝে হঠাৎ তুর কারো গরম নিঃশ্বাস পায়, মনে হচ্ছে কেউ ওর খুব কাছে। নিঃশ্বাসের উষ্ণতা আর সেই নিঃশ্বাসের মালিকের শরীর থেকে বেরিয়ে আসা মৃদু ঘ্রাণটা তুরের কাছে অপরিচিত নয়। 1000বার অনুভব করেছে ও। হঠাৎ করে অনুভূতিটা যেন আরো প্রখর হতে লাগলো। তুরের নিজের শ্বাসও বেড়ে গেছে। ও ঘুমের মাঝে নাকি ঘোরের মাঝে বুঝতে পারছে না। অনুভূতি অস্তিত্বটা যতটা পারছে ততটাই অস্থির হয়ে পড়েছে তুর। এক প্রকার অস্থিরতা নিয়ে তুর অনুভূতির অস্তিত্বটাকে ধরতে হাত বাড়ালো। ডান হাত তার দখলে, তাই বাম হাত দিয়ে তাকে স্পর্শ করলো। তুরের হাতটা তার নাক মুখে পড়তে পিলে চমকে উঠল। অস্থিরতা আরো বেড়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে অস্থির কণ্ঠেই বলে উঠল, তীব্র। কথাটা শুনে অদ্ভুত এক হাসি ফুটে উঠল তীব্রের ঠোঁটে। এখনই নিজের চোখ বন্ধ করে আছে তুই, কিন্তু তীব্রকে চিনে নিতে ওর একটু কষ্ট হয়নি। তুমি ভাবলে কি করে তীব্রতার বন্ধুনিকে এত তাড়াতাড়ি মুক্তি দেবে? আপনি তীব্র নন, আমি স্বপ্ন দেখছি।
একটা ভয়ঙ্কর স্বপ্ন। কারণ তীব্র জানার কথা না আমি কোথায়। চোখ বন্ধ করে শক্ত করে ও শার্টের কলার ধরে কাঁদতে শুরু করে তুর। বিশ্বাস না হলে চোখ খুলে দেখো, এত ভয় কেন আমাকে তোর? যার কাছে এতদিন থাকলে তাকে ফাঁকি দিয়ে চলে এলে সে হচ্ছে তোমাকে ধরতে চাইবে না। আর তোমার খোঁজ পাওয়া নিয়ে কথা তুমি ভাবতেও পারবে না তোমার জন্য তীব্র কি করতে পারে। এইটা শুনে তোর নিজের চোখ খোলে আর মুহূর্তেই থমকে যায়। সত্যি ওর সামনে তীব্র, ও তীব্রের থেকে নিজেকে ছাড়াতে চাইলেই তীব্র নিজের হাত তুরের পিঠের নিচে দিয়ে এক টানে উঠিয়ে ওকে নিজের বাম কাঁধে রাখে। বাম হাত দিয়ে ওকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। তোর চিৎকার করতে চাইলে ওর মুখ চেপে ধরে। তোমার কি মনে হয় পালিয়ে রক্ষা পেয়ে গেছো? এই তীব্র তোমাকে আর খুঁজে পাবে না। তোমার কথায় বিয়েতে রাজি হয়েছিলাম, তুমি কি করলে? ছেড়ে এলে আমাকে। তোর কান্নায় ভেঙে পড়ে, শ্বাস আটকে আসছে। তীব্রর মুখের থেকে হাত সরিয়ে ওর মুখ থেকে লেপ্টে যাওয়া চুলগুলো সরিয়ে দেয়। তোর চেয়েও নিজেকে ছাড়াতে পারে না। আর কি চাই আপনার তীব্র? এবার তো আমাকে মুক্তি দিন। এটা শুনে আরো শক্ত করে আঁকড়ে ধরে তুরকে। তোমার কি মনে হয় তোর আমি যে মেয়েকে এনে নিজের বন্দিনী করে রেখেছে সে তুমি হয়ে গেছো? না, আমি তোর নামের এই মেয়েটাকে নিয়ে এসেছি যাকে নিজের বন্দিনী করেছে, তাকে আপন করে নেওয়ার জন্য। আমি যেতে চাই না আপনাকে, আপনি পারবেন না তীব্র। হাসালে তোর যে তোমার বাড়িতে তোমার রুমে আমার বেডে এসে তোমাকে নিজের মাঝে টেনে নিতে পারে সে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। আর আমার কাজটা তুমি আরো সহজ করেছো। এখন যদি তোমাকে আমি নিজে নিয়ে যাই সবাই ভাববে তুমি ওই ছেলেটার সাথে চলে গেছো, তখন সবাই ওই ছেলেটাকে ধরবে। তীব্র না, আপনি এমনটা করতে পারেন না। তোমার উচিত হয়নি আমাকে ঠকানোর, এর শাস্তি তো তোমায় পেতে হবে। তীব্র। তীব্র তুরের গালে, কপালে, নাকে, ঠোঁটে অজস্র ছোট ছোট চুমু আঁকতে থাকে, যাতে নিজেকে তীব্রের হাত থেকে ছাড়ানো ছটফটেনিটাও বেড়ে গেছে। কিন্তু তীব্রকে ছাড়ার বদলে নিজের স্পর্শ ভরিয়ে দিতে থাকে তুরকে। তখনই তীব্র তুরের গলার নিচে সেই বাইটের দাগের কাছে এলেই তুর প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, আর পুরো বাড়ির লোকজন এসে জড়ো হয়ে যায় সেখানে। কিন্তু তুরের রুমে এসে যা দেখতে পায় তাতে সবাই নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। তুরের মা এসে ওকে জড়িয়ে ধরে। তুরের কোনো হুঁশ নেই, ও বেহুশের মতন বিছানায় শুয়ে আছে আর কাঁদছে। আশেপাশে তোয়াকেও দেখতে পারছে না। তুরকে হালকা পানি দিয়ে জাগানোর চেষ্টা করে, কিন্তু তুর মেলে না, বরং নিজের মনে কিছুক্ষণ বিড়বিড় করে আবার ঘুমিয়ে পড়ে। এটা দেখে ওর মা ওর সবাইকে চলে যেতে বলল। তবে একটা কথাই অদ্ভুত লাগে যে তোর স্বপ্ন দেখে থাকলে পানি দিলে ঘুম ভেঙে যাবার কথা, কিন্তু তোর অবাক করে দিয়ে ঘুমিয়ে গেছে। তুরের হঠাৎ এমন করার কারণ কেউ খুঁজে পায় না। অনেকটা চিন্তিত হয়ে তারা ফিরে যায়, কিন্তু তখনই আরেকটা কথা ভেবে থমকে যায় যে তুরের পাশে তো তোয়াও ছিল। ও কই? কি হলো তায়ান, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এতদিন পর তোর বাড়ি এসেছে, অথচ আমি ওকে একা ফেলে তোমার সাথে বসে আছি। আমি কি করব? আমি তো নিজেই জানি না। আমাকে রিগ্ধ তোমাকে নিয়ে আসতে বলেছে, আমি আসতে চাইনি। তুমি জানো বাসায় এটা নিয়ে কি হতে পারে? কি আর হবে, আমাদের বিয়ের ডেটটা ফিক্স করে দেবে। সেটা আরো মজা, তাই না বলো? তায়ান, দিন দিন তুমি রোমান্টিক হয়ে যাচ্ছে, তাই না? তোমার মনের মতো। চুপ, একদম চুপ। এখন তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি ফিরতে হবে, তোর একলা আছে। কেউ একলা নেই ভাবিজান। আমাদের এখানে কেন নিয়ে এসেছো, তাও আবার এত রাতে? আমার বাসায় জানলে কি হতে পারে সেটা তোমাকে আশা করি বোঝাতে হবে না ঋদ্ধ। চিলিয়ার এত লুকিয়ে কি প্রেম করা যায়? করলে আমার মতন করে করবা। হতো তার মতো করে প্রেম করব, যে ব্রেকআপের ভয়ে কান্না করে পাগল হয়ে যাবে। দেখ তায়ান ভাই, আর যাই বলো, আমার ব্রেকআপ নিয়ে কোনো কথা বলবা না, সে অধিকার আমি কাউকে দেইনি। আচ্ছা যাই হোক, আমাদের এখানে আসতে বলেছো কেন? বলেছে কেন তাই বলো। আসলে স্যার আপনাদের দুজনকে কিছু দিতে বলেছিল, আর সেটা দিতে এসেছি। ঋদ্ধ, এটা তো কাল দিনেই দিতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু আপনারা তো জানেন আমি নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না। আপনাদের জিনিস আমি যাতে না খুলি তাই এখনই দিয়ে দিলাম। তুমি? আচ্ছা যাই হোক, কিন্তু তোমার স্যার কই? আমি তো 1.5 মাস ধরে ওকে দেখতেই পাচ্ছি না। আসলে স্যার অফিসিয়াল কাজ এতটাই ব্যস্ত হয়ে পড়ছে যে অন্যদিকে কোনো খেয়াল রাখতে পারছে না, তাই আর কি আমাকে দিয়ে আপনাদের গিফট দিয়ে নিজের কার্য হাসিল করতে চাইছে। আর আপনি তো জানেন স্যার কাজের ব্যাপারে কতটা সচেতন। হুম, একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে, আজ তাহলে আসি। আচ্ছা।
তায়ান আর তোয়া বাইকে করে চলে যায় আর ঋদ্ধ হাঁফ ছেড়ে বাঁচে। যাই হোক, আমার কাজ শেষ। এবার স্যার নিজের কাজ ঠিকঠাকভাবে করতে পারলেই ভালো। ওনাদের লাভ দেখে মনে হচ্ছে আমি আমার লাইফ নিয়ে অনেক সুখে আছি। আমার গার্লফ্রেন্ড ব্রেকআপ করতে চাইলেও এত প্যারা তো দেয় না বাবা। শোনা আমার দুনিয়া সবচেয়ে ভালো গফ। তোয়া বাসায় গিয়ে অবাক হয়ে যায়। ওর বাবা, ভাই আর বড়রা ওর জন্য অপেক্ষা করছে। বুঝতে পেরেছে ও বাড়ি থেকে বেরিয়েছে। ওনারা বুঝতে পেরেছে মিথ্যে বলে লাভ নেই, তাই সে চেষ্টা করলো না। ও আর ও যে তায়ানের সাথে গিয়েছে তাও সবাই জানে। ও মাথা নিচু করে ওর বাবার সামনে গেল। মেয়েদের গায়ে হাত তুলতে নেই, বিশেষ করে মেয়েরা যখন বড় হয়। আর যেহেতু ওই কাণ্ডের পর তায়ানের সাথে বিয়ে দিতে রাজি হয়েছে, তাই এটা নিয়ে জল ঘোলা করতে চাইলেন না তিনি। তোয়া কিছু বলতে যাবে তার আগেই উনি বলে উঠল, তুমি যথেষ্ট ম্যাচিউর তোয়া, তাই তোমাকে বোঝানোর মতো কিছু হতে পারে না। তবে আজকের কাজটা তুমি ঠিক করনি। আর তোর একলা ঘরে থাকতে ভয় পায়, ওকে একলা ছেড়ে যাওয়া তোমার উচিত হয়নি। সরি বাবা, আমি এ নিয়ে এখন আমি আর কোনো কথা বলতে চাই না। যা বলার কাল সকালে বলবো। তবে তোমার মনে রাখা উচিত ছিল তুমি আমার মেয়ে। আজ তায়ানের সাথে তোমার বিয়ে ঠিক না হলে এর জন্য কঠোর শাস্তি পেতে তুমি। তোয়া মাথা নিচু করে আছে। আজ অবধি যে বাবা ওর উপর রাগ করতে দেয়নি, ওর একটা কাজের সে প্রশ্ন তুলেছে। আর যাই হোক, নিজের রুমে যাও তোয়া। তোয়ার অপেক্ষা করলো না, নিজের রুমে চলে এলো। এসে দেখে ওর চাচি মানে তুরের মা তুরের মাথায় তেল দিয়ে মাথা আছড়ে দিচ্ছে, আর তুর মৃত মানুষের মতন ঘুমোচ্ছে। এভাবে ঘুমোতে কোনোদিন দেখেনি তুরকে। এটা দেখে তোয়া বলে উঠল, কি হয়েছে চাচি, তুমি এখানে কেন? তখনই উনি সবকিছু তোয়াকে খুলে বলে। বেশ অবাক হয় ও। তখনই চোখ যায় বারান্দার দিকে। বেলকানিতে যাওয়ার দরজা খোলা। ওদের দোতলা বাড়ির চারদিক বাগানে ঘেরা। বাড়িটা ওর দাদুর চাকরির জন্য তুরের বাবা মা অন্য জায়গায় থাকে, কিন্তু ওনারা এখানে। আর তোয়ার রুমের বেলকানির সাইড বাগানে। আর বেলকানি গ্রিল দিয়ে আটকানো নয়, খোলা। বাবা আটকে দিতে চেয়েছিল, কিন্তু তোয়া চায়নি। রোজ সকালে এখানে দাঁড়িয়ে কফি খাওয়া ওর অভ্যেস, কিন্তু তাই ঘুমোতে যাওয়ার সময় সব সময় বেলকনির দরজা লক করে ঘুমায়। আর ওর স্পষ্ট মনে আছে ও দরজা লক করেছিল, আর তোর ওর আগে ঘুমিয়েছে। তাই দূরের পক্ষে দরজা খোলা সম্ভব না। তাহলে কি খুললো? মামুনি, তুমি কি দরজা খুলেছ? কই না তো। তাহলে অন্য কেউ খুলেছিল। না, আমি এসেই তো দরজা খুলে দেখছি, আর বাকি সবাই আমার পরেই এসেছে। কিন্তু কেন? না, এমনি। তুমি ঘুমাও। না রে, বলেছি না ঘুমাতে। আমি তুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর জোর করে ওনাকে শুয়ে তুরের মাথায় হাত বুলাতে লাগলো, কিন্তু কিছুতেই যেন মনের সন্দেহ কাটছে না। ও দরজা খোলা রেখে যায়নি, তাহলে দরজা খুললো কিভাবে? তবে কি কেউ এসেছিল? তার তুর এমন করলো কেন? এটা কি স্বাভাবিক? তোয়ার মাথায় এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার উত্তর মিলাতে পারছে না। ব্যাপারটা স্বাভাবিক হয়েও স্বাভাবিক লাগলো না তোয়ার কাছে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যায় বুঝতেও পারে না। গাড়ির সিটে এতক্ষণ হেলান দিয়েছিল তীব্র। একটু আগে তোয়াকে ভেতরে ঢুকতে দেখলো। তখনকার তুরের চিৎকারে আর অপেক্ষা করতে পারেনি। তুরকে একটা ইঞ্জেকশন পুশ করে কোনো মতে বেরিয়ে আসে, যাতে তুর কাউকে কিছু বলতে না পারে। কারণ তুরের কাছে গেলেও ওকে নিয়ে আসার সঠিক সময় আর সুযোগ কোনোটাই ওটা ছিল না। কিন্তু তীব্র এসেছিল, এই ভয়টাও ওর মনে রাখতে চায়নি। তোর ঘুমাও তুমি। আমি তোমাকে যতটা না আপন করতে চাই তার চেয়েও বেশি চোখের সামনে দেখতে চাই। তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি আমি কতটা অসহায় হয়ে পড়েছি তোমায় ছাড়া। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তুমি খুব শীঘ্রই আমার কাছে থাকবে, কথা দিলাম। সকালে ঘুম থেকে উঠে তোয়া বাইরে গিয়ে দেখে বাইরে অনেক আয়োজন করা হয়েছে। ওর মাকে গিয়ে জিজ্ঞেস করতে উনি বলে বিয়ের ব্যাপারে কথা বলতে তায়ান আর তার পরিবার এসেছে, একটু বাদে ওরা চলে আসবে। তোয়া কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। এত কিছুর পর তায়ানের সাথে ওর বিয়ের কথা বলতে হচ্ছে। তবে তোয়া যে খুশি তা নয়, কারণ তায়ানের সাথেও যা করেছে তারপরেও তায়ান একেবারের জন্য ওর সাথে জোর গলায় কথা বলেনি। নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে, সেই সাথে অপরাধী। মাঝে মাঝে ও এটাই বুঝে উঠতে পারে না তায়ান ওকে এতটা ভালোবাসে কেন। ভার্সিটির প্রথম থেকেই তায়ানকে ওর ভালো লাগতো। শান্ত, শিষ্ট, মিষ্টভাষী ছিল তায়ান। সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। ওকে কেউ কিছু খারাপ বললে কোনোদিন কারোর সাথে রাগ করেও কথা বলেনি তায়ান, বরং মিষ্টি হাসি দিয়ে সবার মন জয় করে নিত। এক কথায় ছেলে মেয়ে সবার সম্মানের ছিল তায়ান। তোয়াকে তায়ান প্রপোজ করেছে তা না, তোয়া নিজে ওকে নিজের মনের কথা বলেছে। তায়ান প্রথমে না করলেও নিজের জেদে বাধ্য করেছে ওকে ভালোবাসতে।
সেই ছেলেকে যখন অপমান করে বের করে দিয়েছে তখন তায়ানের একটাই কথা ছিল, ভালোবাসি তোমায়, যদি পারো ফিরে এসো। যতদিন অন্য কারো না খাবে ঠিক ততদিন অপেক্ষায় থাকবো তোমার। এই কথাটা সেদিন তোয়ার রাগটা আরো বাড়িয়ে দিয়েছিল, যার ফলস্বরূপ হসপিটালে ছিল তায়ান। কিন্তু আজ নিজের সবটা কর্ম তোয়ার মনে পড়লেও তা যেন তায়ানের মনে নেই। তোয়া ফিরে আসলে শুধু এটাই বলেছিল, ভুল করেছিল, এখন ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে মাফ করবো না। এটাই ছিল তায়ানের কাছে বাধা পড়ার কারণ। ক্ষমা শব্দটা দিয়ে মানুষ কতটা নিচু হতে পারে তা তায়ান বুঝিয়ে দিয়েছে। নিজের কাছে লজ্জিত আজ তোয়া, কিন্তু তায়ানের কাছে এখনো তার নিষ্পাপ তোয়াই হয়ে রইল। ওর জায়গায় অন্য কেউ হলে কি এমনটা করতো? যাই হোক, তোয়া শাওয়ার নিয়ে রেডি হয়ে বাইরে যেতেই দেখে ওরা চলে এসেছে। তোয়ার চোখে চোখ পড়তে তায়ান মৃদু হাসি দেয়, যাতে নিজের অজান্তেই নিজের চোখ নামিয়ে নেয় তোয়া। তোয়া তায়ানকে একপাশে বসিয়ে ওনারা বিয়ের 3 তারিখ ঠিক করে। বরাবরের মতোই তায়ানের চোখ তোয়ার মাঝেই আটকে গেছে। আর এই প্রথমবার তায়ানের জন্য লজ্জা পাচ্ছে তোয়া। দু পরিবারের সম্মতিতে ওদের বিয়ে ঠিক করা হয়। সামনে শুক্রবার ওদের বিয়ে ঠিক করা হয়। যেহেতু একবার বিয়ে ভেঙেছে তোয়ার, যদিও তোয়া বিয়ের মুহূর্তে নিজেই বিয়েটা করবে না বলে বেঁকে বসেছিল, আর ওকে মানানো সম্ভব না, তাই কেউ জোর করেনি। তাই এবার তাড়াতাড়ি বিয়ে দিতে চায় ওর বাবা। সবাই এই নিয়ে বেশ খুশি। তায়ান গিয়ে তোয়ার কাছে জিজ্ঞেস করলো, এবার আমাকে বিয়ে করবেন? না করলে বলে দিন, কষ্ট করে আসবো না। তখনই তোয়া তায়ানের পেটে খুব জড়িয়ে চিমটি কেটে বলে, এই কথা বললে এখানেই মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কই? আসলেই তো, ওর রুম থেকে এসেছে অনেক আগে, তাহলে এখনই ওঠেনি। ঘড়িতে 12টা বাজে। সে যাই হোক, ভেবেছিলাম মেয়েটাকে ওই খার্সের বউ করব, যাতে ওর নিরামিষ জীবনটা একটু রসালো হয়। তার হলো কই? তুমি কি পাগল? তোমার বন্ধু আর ট্যুরের সাথে আকাশ পাতাল তফাৎ। জানি না কেন তোমার ফ্রেন্ডকে আমার একটুও ভালো লাগেনি। সব কথায় কেমন একটা রহস্য পেঁচায়, মানে এক কথা দুটোর উত্তর দেয়। তোয়া, দেখো তাইহান, ট্যুর যদি সানির সাথে নাও যেত, তখন আমি ডক্টর রায়হানের সাথে ওকে বিয়ে দিতে রাজি হতাম না। এটা তোমাকে আগেও বলেছি। আর আমি না চাইলে যে চাচা চাচি আমাকে কথা শোনাবে তা তুমি জানো। আচ্ছা আচ্ছা, এখন আমাদের বিয়েটা ভেঙে দিও না। তাইহান, চলে যেতে নাই। কোথায় যাচ্ছ? আসছি। তোয়া তুরের রুমে গিয়ে দেখে তুর এখনো বেঘরে ঘুমোচ্ছে। ও আলতো করে তুরকে ডেকে তোলে। তুর কোনো মতে নিজের চোখ খুলে শুধু এতটুকুই বলে, আমাকে ঘুমাতে দে আপু, না হলে আমি বাঁচবই না। তারপর আবার ঘুমিয়ে পড়ে। তোয়া কিছু ভেবে পায় না, তাই ও আর ডেকে তোলে না, ওকে ঘুমোতে দেয়। তুরের সবটা যেন অদ্ভুত লাগছে। দুপুরের পরে তোর ঘুম থেকে উঠলো। খুব ভারী লাগছিল নিজেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নেয় তুর। দুপুরের খাবার পর তুর আবার রুমে গিয়ে শুয়ে পড়ে। তখনই তোয়া তুরকে ডাকে, কি রে, আর কত ঘুমাবি? সারাদিন তো ঘুমিয়েই কাটালি। জানি না আপু, কেন জানি না অনেক ঘুম পাচ্ছে। কিন্তু এত ঘুমালে তো শরীর খারাপ করবে। আচ্ছা, বিকেলের দিকে উঠবো, এখন ঘুমাই। তোয়ার বিয়ের কথা না শুনে আবার ঘুমিয়ে পড়ে তুর। আচ্ছা মেয়ে তো বাবা, এসেই খালি ঘুম। বিকেলের দিকে ঘুম ভাঙে তুরের। ও ফ্রেশ হয়ে দেখে সবাই নানা কাজে ব্যস্ত। ওই যে এলেন ঘুম রানী। হ্যাঁ রে, তোর কি আঁকে নেই? তুয়াপুর বিয়ে আর তুই? তো আপুর বিয়ে মানে কার সাথে? হয়েছে, থাম। তুই আমার সাথে আয়। তোয়া তুরকে নিয়ে নিজের ঘরে যায়। আচ্ছা, কাল রাতে তোর কি হয়েছিল? ঘুমের মাঝে চিৎকার করছিলি কেন? আমি আবার? তখনই কাল রাতের কথা মনে পড়ে। মুহূর্তে কালো মেঘের আধার নেমে আসে তুরের মুখে। তীব্র এসেছিল কাল, সত্যি তীব্র এসেছিল, কিন্তু জানার কথা না তুর কোথায়। তুর কাপা গলায় তোয়াকে জিজ্ঞেস করে, আপু, কালকে তুমি আমার সাথে ছিলে রুমে? তোয়া সত্যিটা বলে না, শুধু মাথা নাড়ে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তুর। দুঃস্বপ্ন আপু, দুঃস্বপ্ন ছিল। আচ্ছা চল তাহলে। না আপু, তুই যা, আমার ভালো লাগছে না। তোর? প্লিজ আপু। জোড়াচুরিতে যখন পারল না, তখন তোয়া একাই চলে গেল। আর তুর কাল রাতের কথা ভাবছে। তীব্রকেও কল্পনা করেছে। আর তীব্র কেনই বা ওকে খুঁজবে? এই জন্য তুর ওর বন্দিনী। সেটা তো অন্য কাউকেও করতে পারে। কিন্তু একটা কথা তুরের মাথায় কিছুতেই আসছে না, তীব্র এত কিছুর পর ওকে বিয়ে করতে কেন চাইলো? আচ্ছা, যদি ভাগ্যের কোনো চক্রে ওর সাথে দেখা হয়ে যায় তাহলে কি করবে তুর? তীব্রকে ছেড়ে দেবে? না, তীব্রের চাওয়া তখন বুঝতে পেরেছে, আর না এখন। সেদিনের মতন তুর আর ঘর থেকে বের হয় না। তোয়া ওকে ঘরেই খাইয়ে দিয়ে গেছে। আজও নির্ঘুম কেটে যাচ্ছে তীব্রের রাত। বেলকানির ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট টেনে আজকেও পুড়িয়ে চলেছে নিজের ফুসফুসকে। তুরকে ওর কাছে নিয়ে আসার বাধা মাত্র একটাই, আর সেটা হচ্ছে তায়ান।
ওকে কিডন্যাপ করে আনা মানে পুরো দোষ ওর ছেলের গায়ে যাবে। তাতে ওই ছেলেটা ফাঁসলে সবাই এটা জেনে যাবে ওরা যা বলেছে সব মিথ্যে। তোর ওই ছেলেটার কাছে ছিল না, আর বিয়ের জন্য বলতে পারবে না, কারণ তাদের তায়ান হবে ওর পথের কাটা। যেহেতু ওরা জানে তোর অন্য ছেলেকে ভালোবাসে, এখন তীব্রের কাছে একটা পথ খোলা তোরকে পাওয়ার, আর সেটা হচ্ছে তোর নিজে থেকে তীব্রের কাছে ফিরে আসা। আর সেটা যে তোর এমনি এমনি আসবে না তাও তীব্র জানে। তবে তায়ান যদি না থাকতো তাহলে এতক্ষণে তোর ওর কাছে হতো। কিন্তু তায়ানকে সত্যিটা জানানো মানে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেওয়া, কারণ ও খুব ভালো করে জানে ও যা করেছে এটা তায়ান জানতে পারলে কোনো দিন তীব্রের দিকে ফিরেও তাকাবে না। ও তোরের জন্য তায়ানকে হারাতে পারবে না। তোমাকে আমার কাছে আসতে হবে দূর, হয় তুমি স্বেচ্ছা আসবে নয়তো বাধ্য হয়ে। যেহেতু বিয়ে এই সপ্তাহে, তাই সবকিছু কেনাকাটা করা দরকার। এবার জাঁকজমকভাবে বিয়েটা হবে, কিন্তু সময় খুব কম, তাই সকাল থেকে সবাই লিস্ট তৈরি করছে। দুপুরের খাবার খেয়ে শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সবাই যে যার মতন ব্যস্ত। ব্যস্ততা নিয়ে শুধু দূরের কোনো কিছুতেই নিজেকে জড়াতে পারছে না। 6 মাস আগে সময়টা হলে এখানে সবচেয়ে ব্যস্ত থাকতো, কিন্তু আজ আর না। অনেক কিছু হারানোর শূন্যতা আজ সব কিছু বিষাদময় করে তুলেছে। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয়, কিন্তু যখন এই মানুষগুলোর ভালোবাসার কথা মনে পড়ে তখন এসবের কাছে সেই মানুষটার অন্যায়গুলো নগণ্য লাগে। দোষ তো ও করেনি, তাহলে ও কেন মরবে? বাঁচার ইচ্ছেটা তখনই প্রবল হয়। মূল্যবান জিনিসটা হারানো মানে সব কিছু হারানো না, শূন্য থেকেও সবটা শুরু করা যায়। তীব্রকে ভয় পেয়ে কাঁদবে না, কারণ ও এখন মুক্ত, খুঁজে পাবে না তীব্র ওকে। তাই নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে চায় ও। দুপুরের খাবার খেয়ে ওরা শপিংয়ের জন্য বেরিয়ে পড়ে। তখনই ননি বলে, তোর জিজুকেও ডেকে নে না। তোর কোনো কথা বলল না, হালকা হেসে আবার নিজের ভাবনায় চলে গেল। মার্কেটে ঢুকে তোয়া যেন পাগল হয়ে গেল। সবাই নিজেদের মতন নিজেদের পছন্দের জিনিস দেখতে লাগলো, কিনতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল, সবাই কেনায় ব্যস্ত, আর তোর দাঁড়িয়ে দেখে যাচ্ছে, কিছুই যেন ভালো লাগছে না। বিকেলে রেস্টুরেন্টে নাস্তা করতে করতে যে যা কিনেছে আর কিনবে তার কথা বলা বলি করছে। তোয়া নিজের ব্যস্ততায় তুরের কথা ভুলে গেছে। ওকে জিজ্ঞেস করলে বলে, তোমরা আগে নিজেদের ঝামেলা মেটাও, আমার চয়েস খারাপ। তোমার কেনাকাটা হয়ে গেলে আমারটা করব। খাওয়া শেষ করে ওরা শাড়ির দোকানে যায়। তোয়া এবার তুরের জন্য শাড়ি কিনতে চায়। ঠিক তখনই একজন মহিলা স্টাফ এসে বলে উনি তুরকে হেল্প করবে। তিনি তুরকে একটা টকটকে লাল রঙের গোল্ডেন কাজ করা শাড়ি দেখায়। শাড়িটা বেশ ভালোই লাগে তুরের, কিন্তু শাড়ির প্রাইস দেখেও না করে দেয়। এর চেয়ে নর্মাল দেখান। আচ্ছা ম্যাম, আপনার যখন পছন্দ হয়েছে আপনি না হয় ট্রাই করে দেখে নিন। তুর হ্যাঁ সম্মতি করে। চাইল্ড রুমটা কোন দিকে? ওদিকে ম্যাম। তুই ট্রায়াল রুমে গিয়ে দরজা আটকাতে দেখি কেউ একজন সেখানে দাঁড়িয়ে আছে। এইটা দেখে তুর তাড়াতাড়ি দরজা খুলতে চাইলেই পারে না। লোকটাকে টেনে ভেতরে নিয়ে জড়িয়ে ধরে। তোর কিছু বুঝে ওঠার আগে অচেতন হয়ে পড়ে। তোয়া তুরকে কল করছে কিন্তু ধরছে না। তখনই একটা মেসেজ আসে, আপু আমি স্যারের সাথে যাচ্ছি, ফিরতে লেট হবে, বাসায় জানিয়ে দিস। এইটা দেখে তোয়া আবার ফোন করে, কিন্তু এবার ফোন বন্ধ। সানিকে ফোন করবে কিন্তু ওর নাম্বার নেই। বিরক্ত হয়ে তোয়া নিজের কাজে মন দেয়। তুরের চোখ খুলতে উপরে দেয়ালে চোখ পড়ে। ও উঠার চেষ্টা করতে আটকে যায়, হাত পা বাঁধা। আরও একটা টেবিলের উপর শুয়ে আছে। ডাকতে চাইলেও পারল না, মুখটাও বাঁধা। মনে হচ্ছে কোনো গোডাউন ঘর, বাইরে থেকে হালকা আলো আসছে। বুঝতে পারছে সন্ধ্যা নেমেছে, কিন্তু কে এনেছে? সেই লোকটা। কিন্তু লোকটাকে তুরের ভাবনায় শেষ না হতেই আবছা অন্ধকারে একটা চেনা মুখ ভেসে আসে। কলিজা কেঁপে ওঠে তুরের। বাঁধন মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। তীব্রকে ছেড়ে আর কতদিন দূরে থাকবে? তুরের দুদিকে হাত দিয়ে ওর কপালে আধো পরশ বুলাই তীব্র। তারপর কিছুটা দূরে গিয়ে বলে, ওয়েলকাম ব্যাক টু দ্য হেল। তীব্রের নরকে আবার ফিরে আসার জন্য তোমাকে স্বাগতম। তুরের ছোটাছুটি আরো বেড়ে গেল। এইভাবে ছোটাছুটি করো না। শোনো, হাত অলরেডি লাল হয়ে গেছে, একটু পর কেটে রক্ত বের হওয়া শুরু করবে। কিন্তু তুর শান্ত হলো না। এটা দেখে তীব্র এত জোরে ধমক দিল যে তুর এবার কেড়েই দিল। হালকা হাসলো তীব্র, তারপর ওর গাল খুব জোরেই চেপে ধরল। এটা আমাকে ধোকা দেওয়ার আগে ভাবা উচিত ছিল। আমার কাছে ধরা পড়লে তোর কি হাল হতে পারে? তুই তীব্রকে ধোকা দিয়েছিস, এবার তার শাস্তি তুই পাবি। তোর মাথা নেড়ে না করলো, কিন্তু তীব্র শুনল না। তীব্র কোথাও একটা চলে গেল, কিন্তু যখন ফিরে এলো তাতে তুরের কলিজা সহ কেঁপে উঠল। কারণ তীব্র এমনি আসেনি, ওর হাতে গরম করে লাল হয়ে যাওয়া দুটো লোহার শিক, যা দিয়ে ধোঁয়া উঠছে। আজকে তোর এমন অবস্থা করব যাতে আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়াতে দূর তার ভাবনা মনে আনবি না। তীব্রকে ধোকা দেওয়ার পরিণাম আজ তোকে বোঝাবো। আমার তো আঘাত তোর শরীরে স্থায়ী না হলেও এই শিখের আঘাত হবে।